আজকে কথকথায় পড়ব লেখিকা সরলাবালা সরকারের লেখা গল্প স্মৃতিচিহ্নের শেষ অংশ। প্রথম অংশে জেনেছি গ্রামের দরিদ্র পরিবারের ছেলে নরেশ কিভাবে তার গ্রামের জমিদার মহাশয়ের দাক্ষিণ্যে কলকাতায় এসে ভালো লেখাপড়া করে এবং 10 টাকা বৃত্তি পাওয়ার সুবাদে রায়গঞ্জের স্বনামধন্য রমানাথ বসুর ইচ্ছানুসারে তাঁর একমাত্র কন্যা হেমাঙ্গিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই শ্বশুরবাড়িতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে নরেশ মৃত্যুমুখে পতিত হয় এবং এই নিদারুণ শোকে মুহ্যমান রমানাথবাবুও একই দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন। এর পরপরই হেমাঙ্গিনীর ভাতৃগণ মাতৃপিতৃহীনা হেমাঙ্গিনীকে পাঠিয়ে দেয় তার শাশুড়ি মানে নরেশের মা কাত্যায়নী দেবীর কাছে। তারপরই শুরু হয় ধনির দুলালী হেমাঙ্গিনীর অসহায়া বিধবা রূপে এই সমাজ সংসারের নির্মম রূপের সম্মুখীন হওয়া। তখন খুব ভোরে পূর্ব দিকে লাল হইয়া উঠিয়াছিল মাত্র। গাছ পাতা ঘাস সমস্ত শিশিরে আর্দ্র, কিন্তু কুয়াশা তেমন বেশি নাই। ছিন্ন লেপের ভিতর বাহির হইতে শীতে কাঁপিতে কাঁপিতে হেমাঙ্গিনী তাহার শাশুড়িকে ডাকিল, মা। একবার আহ্বানে শাশুড়ির ঘুম ভাঙিল না। হেমাঙ্গিনী আবার ডাকিল, মা ওঠো, বেলা হয়ে গেল, ডাল ধুতে ঘাটে যাবে না? বড়ি হবে কখন? শাশুড়ির এইবার ঘুম ভাঙিল। নিদ্রা বিজড়িত কণ্ঠে বলিলেন, এত ভোরেই উঠেছিস পাগলির ঝি? বড় শীত, আয় আর একটু লেপের ভিতর শুয়ে থাক। বউ বলিল, মা যেন কি, ঘুমোলে আর কিছু জ্ঞান থাকে না। দত্তদের বাড়ি থেকে যে 10 ডাল এনেছি বড়ি দিতে, তা কি ভুলে গিয়েছ নাকি? ধুতে বাটতে কত বেলা হবে বলো দেখি, বড়ি দেওয়া হবে কখন? এই বড়িগুলো তুলে দিলে 5 আনা পয়সা পাওয়া যাবে, তবে আমাদের তেল নুন কেনা হবে। ঘরে একটুও যে নেই মা। বউয়ের কথা শুনিয়া শাশুড়ির নিদ্রা সম্পূর্ণভাবে দূর হইল। বার কতক এপাশ ওপাশ করিয়া হাই তুলিলেন, তারপর তুড়ি দিতে দিতে ও অনুচ্চ স্বরে প্রাতঃস্মরণ করিতে করিতে বিছানায় উঠিয়া বসিলেন। বউ ইতিমধ্যে দুয়ারের আগর খুলিয়া ফেলিল। ঘরে আলো দেখিয়া কাত্যায়নী বলিলেন, তাই তো, সকাল হয়ে গিয়েছে দেখছি। দুই ধারে ঝোপ ও আগাছার বন, তাহার ভিতর দিয়া নদীর পথ আঁকিয়া বাঁকিয়া চলিয়া গিয়াছে। দুইজনে ডালের ধামা লইয়া সেই পথে চলিলেন। তখন 2-1 লোক উঠিয়াছে। মাঠে খেজুর গাছ হইতে রস পাড়বার জন্য চাষিরা কেহ গাছের উপর উঠিয়াছে, কেহ বা ভাঁড় হাতে নিচে দাঁড়াইয়া আছে। নরেশের মা অন্যমনস্কভাবে এদিক ওদিক চাহিয়া ধীরে ধীরে চলিতেছিলেন। হেমাঙ্গিনী বেলা হইবার আশঙ্কায় আগেই চলিয়াছে। এমন সময়, ওগো মা গো! এই চিৎকার শব্দ তাহার কর্ণে গেল। তাহার পর আর কোনো শব্দ নাই। চিৎকার শুনিয়া নরেশের মা, ওগো দেখো কি হলো, বলিয়া ছুটিয়া গেলেন। মাঠে যাহারা ছিল তাহারাও দৌড়িয়া গেল। একটু গিয়াই সকলে দেখিতে পাইল ঘাটের উপর হেমাঙ্গিনীর মূর্ছিতা হইয়া পড়িয়া আছে। ধামার ডাল চারিদিকে পড়িয়াছে। বধূকে এই অবস্থায় দেখিয়া শাশুড়ি ললাটে করাঘাত করিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, অভাগীর ঝি, তোর কপালে এত দুঃখ ছিল? এত লোক মরে, তোর কেন মরণ হয় না রে? তাহলে আমি যে নিশ্চিন্ত হই। দেশে মানুষ নেই রে, নিত্যি নিত্যি এই রকম অত্যাচার। গরিবের উপর এত অত্যাচার ধর্মে সইবে না। দিদি, শুনেছ? নরেশের বউ আজ ভোরের ঘাটে ডাল ধুতে গিয়েছিল, আর মাসবন থেকে কে নাকি বেরিয়ে এসে তার হাত চেপে ধরেছিল। বউটা ভয় পেয়ে আও মাও করে তখনই ঘাটের উপর ভিড়মি খেয়ে পড়েছিল। ওদের হলো কি দিদি,
সেদিন নাকি রাতে চাল কেটে কে মটকা বেয়ে ঘরে নেমেছিল, পড়বি তো পর একেবারে ধানের ডোলের ওপর। আবার রোজ সন্ধ্যার পর নাকি ওদের বাড়ির উঠোনে ঢিল গোহার এইসব পড়ে, কিন্তু জনমনুষ্যই দেখতে পাওয়া যায় না। হলো কি দিদি, বউটাকে ভূতে টুতে পায়নি তো? তুই যেমন খেপি তাই ওই সব কথা শুনিস, নরেশের বউয়ের রীতিচরিত্রের সবই তো জানিস, তবে আবার ন্যাকা সাজিস কেন? বউটা যেমন মিটমিটে ডান, দেখতে কত শান্ত শিষ্ট, এদিকে ভিতরে ভিতরে ছেলে খাবার রাক্ষস। কুমুর মুখে শুনেছি, এত মিথ্যা হবার নয়। লোক দেখানো কাঁথা সেলাই করে, দড়ির শিকে করে বিক্রি করা হয়। যারা নাকি শিকে ভেঙে কুটনো কেটে বাটনা বেটে পরের ঘরে বড়ি আমসত্ত্ব দিয়ে দিন গুজরান করে, তাদের ঘরে এত আতর গোলাপ আসে কোত্থেকে? কাঁথার সুতো বার করতে বেতের ঝাঁপি খুলেছিল, কুমু সচক্ষে দেখে এসেছে। যেদিন আমি এ কথা শুনেছি সেই দিনই বলেছি, ওর স্বভাব কখনোই ভালো নয়। তা না হলে এত রাজ্যের লোক থাকতে যত লোক যায় ওর বাড়ির মটকায় উঠতে আর ওরই ঘরের বেড়া কাটতে। কই, কত লোকের বৌঝি ঘাটে যাচ্ছে, কারু তো কেউ হাত চেপে ধরে না, ওরই হাত চেপে ধরে কেন? সত্যি দিদি, তাও বটে, আমিও তাই ভাবছিলাম। কিন্তু দিদি, বউটিকে দেখলে তো মন্দ বলে মনে হয় না। আহা, মুখখানি যেন দিন রাত মলিন করেই আছে। ওসব ঢংলো ঢং। শাশুড়ি মাগি আবার আমাকে শুনিয়ে শুনিয়ে গাল দেয়, আমি যেন আর বুঝতে পারি নে যে আমাকেই বলছে। ভুবো আমার সুবোধ ছেলে, সাতেও নেই পাঁচেও নেই, কেউ কোনো দিন তার উঁচু নজরটি দেখেনি। আমার সেই ছেলের উপর ঠেস দিয়ে কথা বলে, আবার বলে ভগবান বিচার করবেন, ভগবান যেন ওর হাত ধরা। হ্যাঁ দিদি, ভুবোর আর মেজদার কথা দুজনের কথাই বলেছে শুনেছি। নরেশের মা নাকি একদিন তাদের ঘরের কানাচে দাঁড়িয়ে থাকতে দেখেছিল দাঁড়িয়ে থাকতে। বৃষ্টি হচ্ছে, কোথায় যাবে, ঘরের কানাচে দাঁড়ালেই মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আহ, মাগির আসপদ্দা দেখো একবার, চাল কেটে ওদের গাঁ থেকে বিদায় করে দিক না গো, আপদ রাখা কেন? কিলো, কার কথা হচ্ছে বলিয়া রেবতী পিসি আসিয়া আসরে অবতীর্ণ হইলেন। মেনি বলছিল নরেশের বউ নাকি ঘাটের পথে ভূত দেখে ভিমড়ে গিয়েছিল। ভ্রুভঙ্গি করিয়া পিসি বলিলেন, ধর ধর ললিতে, আর পারি না চলিতে। কথা শেষের সঙ্গেই একটা হাসির রোল উঠিল। অঘোরের মা পিছন হইতে বলিলেন, দিদি, ওদের কথা আর বলো না, যেমন শাশুড়ি তার তেমনি বউ হয়েছে। চৌধুরীকে বললেন নরেশের মা, কলকাতায় নিয়ে গিয়ে আমার ছেলে পড়াতে হবে, কর্তা অমনি তটস্থ। আর আমি যে এত পায়ে ধরে সাধলাম আমার অঘোরকে নিয়ে যাও, তা কই শুনলে? এতেই বোঝো দিদি, আর কি বেশি বলবো। বাছার আমার কোনো দোষ নেই, কেবল একটু গাছে চড়তে, পাখি পাড়তে আর একটু সাঁতার দিতে ভালোবাসে। আর ওই খেলতে গিয়ে ইটপাটকেল ছুঁড়ে কদাচ কখনো যদি কারো কলসি ভাঙলো, তাহলে আর রক্ষা নেই। তা কলকাতায় তো আর গাছও নেই, পুকুরও নেই, কলসি নিয়ে ঘাট থেকে জল আনাও নেই। বাছার আমার কোনো ঝঞ্ঝাট নেই, খেলা পেলে তো সমস্ত দিন না খাওয়া মনেই থাকে না। কর্তা বললেন ওর পড়াশুনো হবে না। পড়াশোনা হবে কেবল ওই হাড় হাবাতির ছেলের, যেমন ছেলের বিদ্যের অহংকারে চোখে দেখতে পেত না, তেমনি হয়েছে। দরপোহারি মধুসূদন আছেন না? রেবতী পিসি বলিলেন, ছি ছি, এদের মুখ দেখলে প্রায়শ্চিত্তির করতে হয়। দত্তরা নিঘিন্নি, তাই ওদের হাতে জল খায়। যেদিন বিকালে মুকুজ্জেদের রোয়াকে এইরূপ মেয়ে মজলিস বসিয়াছিল, সেই দিন রাত্রে অন্ধকার ভাঙা ঘরে শাশুড়ি বউতে সুখ দুঃখের কথা হইতেছিল। শাশুড়ি বলিতেছিলেন, কি করব মা,
উপায় তো ভেবে পাই না। দেশে এমন লোক নেই যে গরিবের মুখের দিকে চায়। কেবল এক দত্তরা আছে বলে এখনো ভিটেই আছি, না হলে কোন দিন ভিটে ছেড়ে পালাতে হতো। তা দত্তগিন্নিও তো পশ্চিমে চলে যাচ্ছে, আর কার ভরসায় দেশে থাকবো মা? এ জলে কুমির, ডাঙায় বাঘ, যাই কোথা। হেমাঙ্গিনী কথা বলিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। অনেকক্ষণ পরে রুদ্ধস্বরে বলিল, আমরা কার কি করেছি মা? কেন আমাদের উপরেই লোকে এত অত্যাচার করে? এই গ্রামে তো কত লোক বাস করছে, আমাদেরই বা কোন অপরাধে লোকে ভিটে ছাড়া করতে চায়? মা, এই ভিটে। বলিতে বলিতে হেম আর বলিতে পারিল না। তাহার দুই চোখ দিয়া অনবরত জল পড়িতে লাগিল। আমাদের কি অপরাধ মা? আমাদের অপরাধ আমরা গরিব, আমাদের অপরাধ আমরা অনাথ, আর আমাদের অপরাধ আমরা কখনো কারো বন্ধ করিনি। এই অপরাধ ছাড়া আর কি অপরাধ আছে তা জানি না। আর এক অপরাধ। কাত্যায়নী কি বলিতে গিয়া একবার বধূর দিকে চাহিয়া থামিলেন, কিন্তু তিনি না বলিলেও হেমাঙ্গিনী তাহা বুঝিল। অনেকক্ষণ নীরব থাকিয়া অবশেষে শান্তস্বরে বলিল, মা, আমি অনেক ভেবে দেখেছি, কিন্তু মরণ ছাড়া আর কোনো উপায় দেখতে পাই না। মা, মরলে হয় না? তাহলে তো তোমার আর দিন দিন আমাকে নিয়ে এত কষ্ট ভুগতে হয় না। শাশুড়ি বউয়ের কথায় চমকিয়া উঠিয়া বসিলেন। তাড়াতাড়ি তাহার গায়ে হাত দিয়া দেখিলেন, বলিলেন, ছি মা, ও কথা আর মনে এনো না। আত্মঘাতী হওয়ার মতো বড় পাপ নেই। ভগবান এত লোককে রক্ষা করছেন, আমাদেরই কি উপায় করবেন না? দত্তগিন্নি পশ্চিমে যাচ্ছে, চলো না হয় ঘর দুয়ার বিক্রি করে ওই সঙ্গে কাশী চলে যাই। হেমাঙ্গিনী মাথা নাড়িয়া বলিল, না মা, আমি কাশী যাব না। তুমি আমাকে সঙ্গে নিয়ে গেলে সেখানে গিয়েও শান্তি পাবে না। বরং তুমি দাদাকে ভালো করে একখানা চিঠি লিখে দেখো, তিনি যদি নিয়ে যান। শাশুড়ি মুখে বলিলেন, হ্যাঁ, ভাইরা 7 জন্মে খোঁজ নেয় না, সেই ভাই আবার নিয়ে যাবে। কিন্তু মনে মনে বধূর সহিত বিচ্ছেদ কল্পনা করিয়াই জগৎ শূন্য দেখিলেন। সকালবেলায় হেমাঙ্গিনী দাওয়ায় খুঁটিতে হেলান দিয়া দাঁড়াইয়া পূর্বরাত্রের সে যে স্বপ্ন দেখিয়াছিল তাহাই ভাবিতেছিল। স্বপ্নে সে নরেশকে দেখিয়াছিল, যেন তিনি তার মাথার কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। সেই কাপড় জামা, সেই কপালের লম্বা চুল পরিয়া কপালের আধখানা ঢাকিয়া ফেলিয়াছে, সেই হাসি হাসি চোখ, তেমনি সব। মাথায় হাত দিয়া তিনি যেন হেমের এলোমেলো চুলগুলি গুছাইয়া দিতে দিতে কত কথা বলিয়াছিলেন। সে সমস্ত কিছুই মনে পড়িতেছে না, তবু একটা সুমিমল তৃপ্তি ও সুগভীর আনন্দে তাহার হৃদয় পূর্ণ হইয়া রহিয়াছে। আজ যেন তার আর কোনো কষ্টকেই কষ্ট বলিয়া মনে হইতেছে না। কলরবপূর্ণ সংসারের ভাষা আর কর্ণে স্থান পাইতেছে না। চোখে যাহা দেখিতেছে, কর্ণে যাহা শুনিতেছে, সে সমস্তই যেন নদীর স্রোতের উপরে পত্ররাশির মতো ঘুরিয়া ফিরিয়া ভাসিয়া যাইতেছে। শুধু কোন দূর আকাশের পূর্ণ চন্দ্র নদী তরঙ্গে বিম্বিত হইয়া হিল্লোলে হিল্লোলে শত শত চন্দ্রের রূপ ধরিয়া খেলা করিতেছে। আজ আর তাহার নিজের অসহায় অবস্থা স্মরণ করিয়া শঙ্কা হইতেছে না, আপনাকে দুর্ভাগিনী মনে করিয়া ক্ষোভও হইতেছে না। গত রাত্রির স্বপ্ন যেন সমস্ত জগৎকেই স্বপ্নের সৌন্দর্যে মণ্ডিত করিয়া আজ তাহার সম্মুখে আনিয়া ধরিতেছে। যে জগতে সে বাস করে, যে জগতের সঙ্গে তাহার প্রতিদিনের সম্বন্ধ, এ যেন সে জগৎ বলিয়া মনে হইতেছে না। গতরাত্রে হেমাঙ্গীর জ্বর হইয়াছিল। শাশুড়ি আজ তাই সকালে স্নান করিতে দেন নাই। ভোরে উঠিয়া বাসি পাট সারিয়া তিনি নদীতে স্নান করিতে গিয়াছেন। ডাক হরকরা চিঠি দিতে আসিয়াছিল। হেমাঙ্গিনীকে একা দেখিয়া একটু থমকিয়া দাঁড়াইল। 2-1 মা ঠাকরুন বাড়িতে আছেন বলিয়া ডাকিয়া, একখানা চিঠি আছে
বলিয়া চিঠিখানি উঠোনে ফেলিয়া দিয়া চলিয়া গেল। এক মুহূর্তে হেমাঙ্গিনীর মন স্বপ্নজগৎ হইতে বাস্তব জগতে নামিয়া আসিল। নিজ জাতির ডাক হরকরার এই ভদ্র ব্যবহার দেখিয়া তাহার চোখে জল আসিল। মুহূর্তের মধ্যে জীবনে সে যত লাঞ্ছনা ভোগ করিয়াছে সকলই তাহার মনে পড়িয়া গিয়া তাহার মনে অভিমান সমুদ্র উদ্বেলিত হইয়া উঠিল। এতদিন সে কাহারও উপর অভিমান করে নাই, আজ এ অভিমান কাহার উপর? বোধহয় যাহাকে স্বপ্নে দেখিয়াছিল তাহারই উপর। হেমাঙ্গিনী পত্র কুড়াইয়া দেখিতে লাগিল, তাহার দাদার পত্র। কাত্যায়নী হেমকে লইয়া যাইবার জন্য যে পত্র দিয়াছিলেন এ তাহারই উত্তর। হেমাঙ্গিনীর দাদা তাহাকে লিখিয়াছেন, তোমার শাশুড়ির পত্র পাইলাম, তোমার সমস্ত বিবরণ আমরা পূর্বেই শুনিয়াছি। যাহার বংশে কলঙ্ক পড়িয়াছে তাহাদের সহিত আমাদের কোনো সম্বন্ধ নাই। তোমার এখন মরণই মঙ্গল, আমরাও ভাবিব তুমি মরিয়া গিয়াছ। পত্র পড়িয়া হেমের মুখ বিবর্ণ হইয়া গেল। সে যেভাবে দাঁড়াইয়াছিল প্রস্তর পুত্তলিকার ন্যায় ঠিক সেইভাবেই দাঁড়াইয়া রহিল। শাশুড়ি আসিয়া জিজ্ঞাসা করিলেন, বৌমা, অপূর্ব কি লিখেছে? হেমাঙ্গিনী নীরব। শাশুড়ি ভীত হইয়া বলিলেন, সকলে ভালো আছে তো? কাত্যায়নী হেমাঙ্গিনীকে লইয়া কলিকাতায় চৌধুরী গৃহিণীর কাছে আসিয়া উপস্থিত হইলেন। গৃহিণী চৌধুরী মহাশয়ের নিকট গিয়া বলিলেন, ওগো, নরেশের বউ আর তার মা এসেছে। চৌধুরী মহাশয় চমকিত হইয়া বলিলেন, নরেশের বউ কলকাতায়? সে কি? সে কেন আমার বাড়িতে? গিন্নি বলিলেন, থাকবে বলে এসেছে। কর্তা মহাশয় উগ্র হইয়া বলিলেন, না না, তা হবে না, আমার বাড়িতে স্থান হবে না, এখনই বিদায় করো। গ্রামে কলঙ্ক রাখবার স্থান নেই, আবার কলকাতায় আসা হয়েছে। গিন্নি বলিলেন, রাগ করো কেন, আগে সব কথা শোনো। তুমিই শোনো গে, আমার কিছু শোনবার দরকার নেই, বলিয়া কর্তা চটিয়া উঠিয়া গেলেন। গৃহিণী তাহার কন্যা কমলকে ডাকিলেন। কমলকে দেখিলে এখন আর সে কমল বলিয়া বোধ হয় না। 1 বৎসর হইল কমল বিধবা হইয়াছে। মুখখানি যেন সন্ধ্যাবেলার পদ্মের মতো, যেমনি সুন্দর তেমনি মলিন। গৃহিণী বলিলেন, এ যে বিষম দায় হলো মা, কি করি বল দেখি। কমল বলিল, মা, ওরা 2 দিন উপোস করে এসেছে, এইমাত্র 2টি ভাত মুখে দিয়ে শুয়েছে। এখন আর ওদের কিছু জিজ্ঞেস করতে যেও না, বাবা যদি বকেন সব দোষ আমি ঘাড়ে নেব। ওর রাগ তো জানিস, হয়তো বলবেন দারোয়ান দিয়ে বার করে দাও, দেখি একবার ঘুমিয়েছে কি না। গৃহিণী নরেশের মা বধূকে লইয়া শয়ন করিয়াছিলেন যে ঘরে, সেই ঘরে আসিয়া উপস্থিত হইলেন। 3 রাত্রি জাগরণের পর হেম আজ নিরাপদ আশ্রয় পাইয়া নিশ্চিন্তভাবে ঘুমাইয়া পড়িয়াছে। কমল মায়ের পিছন পিছন আসিয়া পা টিপিয়া টিপিয়া হেমের শিয়রে আসিয়া দাঁড়াইল। তাহার চিন্তা বিবর্ণ ঘুমন্ত মুখের দিকে চাহিয়া মনে মনে ভাবিল, হে ভগবান, এ ঘুম যদি আর না ভাঙত। গৃহিণীর চিন্তার গতি কিন্তু অন্যদিকে ছিল। সচকিতা গৃহিণী বলিলেন, ওলো কমল, দেখ তো মা, এ আবার কি? উমা, এ যে কাগজের বাক্সে করা খোসবোর শিশি। লোকে যা বলে তা তবে মিথ্যে নয়। ছুরির গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখি ঘুমে একেবারে এলিয়ে পড়েছে, আর দেখি কি না বুকের কাপড়ের মধ্যে ছোট্ট একটা কাগজের বাক্স। দেখে আমার হাত পা কাঁপছিল মা, কি জানি কার কি চুরি করে এনেছে। বাইরে গিয়ে বাক্স খুলে দেখি কি না 2টো শিশি। আমি ছুরিকে দেখে ভেবেছিলাম বুঝি ভালো এসেছে, থাক, কর্তাকে বলে কয়ে না হয় রাখিয়েই দেব, খাবে পড়বে, অতুলের খোকাকে রাখবে, হলো বা ঝি না থাকলে 2খানা কাজই করে দিলে, তবু একটা লোক তো প্রতিপালন হবে। হাজার হোক নরেশ আমার ছেলের মতো ছিল,
তারই তো বউ, দেখে মায়া হয়েছিল। ও মা, তা নয়, পেটের ভিতরে এই রকম। বিধবা হয়েছে, এখনো গন্ধ মাখবার শখ যায়নি, তাই বুকের কাপড়ের ভিতর লুকিয়ে এনেছে। আমি বাপু ছেলেপিলে নিয়ে ঘর করি, এমন ডাইনি রাখতে পারবো না। কমল আলোর কাছে বাক্স লইয়া গিয়া বলিল, দেখো মা, বাক্সের গায়ে কার হাতের লেখা? গৃহিণী জিজ্ঞাসা করিল, কার? কমল বলিল, নরেশ দাদার। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে তাহার চোখ হইতে বড় বড় 2 ফোঁটা জল মাটিতে পড়িল। মেয়ের মুখের দিকে চাইয়া গৃহিণীর চক্ষুও অশ্রুময় হইয়া উঠিল। ধন্যবাদ।